স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরে বিস্তারিত। ইসকন ইস্যুতে সরকারের অবস্থান এবং দেশের সার্বিক পরিস্থিতি আগামীকালের মধ্যে জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলেছে আদালত। সকালে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেয়। এর আগে ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চায় ইসকন সংগঠনটি কারা কোত্থেকে এসেছে। উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। তাদের বিষয়ে এরই মধ্যে যাচাই বাছাই করে দেখছে সরকার। ইসকনের ইস্যুটা এটা দুর্ভাগ্যজনক। যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে রাজধানীর আরামবাগে বিক্ষোভ মিছিল করছে ইসলামী ছাত্র শিবির। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আরিফ, বিক্ষোভের বিষয়ে জানাবেন, পাশাপাশি জানাবেন এর পরবর্তীতে আর কোনো কর্মসূচি আছে কিনা। দিশা, আপনি দেখতে পাচ্ছেন যে শুরু হলো মাত্রই আসলে ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল এবং কি সমাবেশ, সেটা কিন্তু মাত্র শুরু হলো। সেটা হচ্ছে এই মতিঝিল চত্বর থেকে সেটা আরামবাগ এবং কি ফকিরাপুর হয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে গিয়ে শেষ হবে। মূলত যেটা হচ্ছে যে তাদের এই গণহত্যা 5ই আগস্টের পর যে গণহত্যা হয়েছে, সেই 5ই আগস্টের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে যারা যারা জড়িত আছে তাদেরকে প্রত্যেকের আইনের আওতাতে এবং কি বিচারের দাবিতে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সারা দেশেই যেমন জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে কিন্তু এইটাও একটা অংশ হিসেবে কিন্তু তারা দেখছেন। কারণ পুরো বাংলাদেশের প্রতিটা বিভাগেই আজকে এই যে মিছিল বা সমাবেশ সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেই যার যার মতো করে যে বিচার, গণহত্যার যে বিচার দাবি, সেই দাবিটা কিন্তু তারা নিশ্চিত করার জন্যই তারা আজকে এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছেন। পরবর্তীতে হয়তো বা সেই সমাবেশে বিভিন্ন ধরনের যে দিক নির্দেশনা নেতাকর্মীদের যে কি করতে হবে আগামী দিনগুলোতে সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করা হবে। তো এই ছিল এখান থেকে সবচেয়ে জেনেছেন গতকাল চট্টগ্রামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার পর পুরো চট্টগ্রাম জুড়ে আসলে উত্তপ্ত এবং তারই আজকে দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে সেই নিহত আইনজীবীর। এবং এই মুহূর্তে চট্টগ্রাম সার্কিট হাউস উপদেষ্টা হাসান আরিফ তিনি যারা সনাতন ধর্মাবলম্বী তাদের সাথে একটু বৈঠক করছেন, অর্থাৎ মত বিনিময় সভা করছেন। এখানে সনাতন যারা ধর্মাবলম্বী তারা এখানে তাদের বিভিন্ন অভিযোগ তার কাছে তারা আসলে তুলে ধরছেন। এবং মূলত আসলে গতকাল যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পর নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা খবর পেয়েছি পাল্টা হামলা হয়েছে। এবং আসলে যারা এসেছে তাদের যেটি অভিযোগ, চিন্ময় দাসের যে ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ যোগ দিয়েছে, তারা আপনার অঘটন আপনার ঘটিয়েছে তারা এখানে অনেকে আপনার অভিযোগ করেছেন। এবং এখন পর্যন্ত আমরা যদি জানতে পেরেছি প্রায় আটক করা এর 6 করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে। তাদের কিন্তু পরিচয় শনাক্ত করা যায়নি এবং এই ব্যাপারে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত কোনো খবর জানানো হয়। তবে জানা যায় মানুষের এবং সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। সেখানে উপস্থিত ছিলেন হাসান আরিফ উপদেষ্টা এবং এরপরে কিন্তু সেখানে বিএনপি জামায়াতে যারা আপনার নেতাকর্মী তারা সেখানে উপস্থিত ছিলেন। সেখান থেকে তারা এবং এখানে অনেক যারা সনাতন বলছে এই
তারা এক না, তারা ইসকনকেও এখানে অনেকে। ধন্যবাদ। বৈঠকের বিষয়ে আমরা নিশ্চয়ই পরবর্তীতে দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্বরত ব্যক্তিদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এমন বক্তব্য দেয়া যাবে না যা জাতিকে বিভাজিত করবে। পরিস্থিতিকে উদ্বেগ প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাতিকে যারা বিভাজনের দিকে ঠেলছে তারা মিত্র নয়, শত্রু বলেও মনে করেন তিনি। ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সমাজ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তারা অফিস পুড়িয়ে দিচ্ছে। চিন্তা করবেন যে যারা আজকেই বিভেদের দিকে ঠেলছে, যারা আজকেই বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র। আদালত চত্বরে আইনজীবী হত্যার বিচার চাওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সংঘাত বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত সংঘাত বন্ধের কার্যক্রম উদ্যোগ নাও, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করো প্রতিপাদ্যে সমাবেশের আয়োজন করে তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে দেশে চলমান পরিস্থিতির বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন বক্তারা। আগামীতে এমন ঘটনা যাতে আর না হয় সে বিষয়টি নিশ্চিত করারও দাবি জানান তারা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করার কথাও তুলে ধরা হয়। যারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হামলা চালিয়েছে এবং যারা মদত জুগিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যারা উস্কানিদাতা, যারা মদতদাতা, তাদেরকে চিহ্নিত করবেন, বিচার করবেন এবং আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই বিষয়টা নিশ্চিত করবেন। মানুষের যে বৈষম্য সৃষ্টি হয়েছে পাহাড় সম, সেই বৈষম্যকে আমরা বিলোপ করতে চেয়েছি। আমাদের বুকে আশা আছে, আমাদের বুকে স্বপ্ন আছে, সেই স্বপ্ন নিয়েই আমরা রাজপথে লড়াই করছি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে আদালত। এর রায়ে 7 বছরের দণ্ড থেকে খালাস পেলেন বেগম জিয়া। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও খালাস দেন হাইকোর্ট। এ নিয়ে দুর্নীতির 2 মামলায় আইনিভাবে মুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী। দুর্নীতির মামলাকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন বিএনপির আইনজীবীরা। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। করা হয় 10 লাখ টাকা জরিমানা। অভিযোগ আনা হয় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। 6 বছর পর আপিল শুনানির উদ্যোগ নেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। বুধবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আপিলের শুনানির পর সব আসামিকে খালাস দেওয়া হয়। বেগম খালেদা জিয়া কোনো এভিডেন্স আসে নাই যে বেগম খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করেছেন। দুদক বুঝাতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করেছেন। বেগম খালেদা জিয়া কোনো এভিডেন্স আসে নাই যে বেগম খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করেছেন। রাজনৈতিকভাবে হেয় করতে বেগম খালেদা জিয়াকে দণ্ড দেয়া হয় অভিযোগ করেন তার আইনজীবীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন পরীক্ষা করা হয়, আইনি ভাষায় যেটা বলা হয় 342 যখন দেন, তখন তিনি বলেছিলেন এই মামলায় আমি নির্দোষ। এ নিয়ে দুদকের আইনজীবী জানান বেগম খালেদা জিয়া ট্রাস্ট থেকে কোনো টাকা আত্মসাৎ করেননি। অভিযোগ সঠিক ছিল না। কারণ চ্যারিটেবল ট্রাস্ট এমন একটা ট্রাস্ট যেখানে অনেক মানুষ, এমনকি বেশি মানুষই কোনো রকম প্রকাশ করতে চায় না নিজের নাম, গোপনে দিয়ে আসে, কারণ এইটাতে সব বেশি ধর্মীয়। হ্যাঁ, এই জন্যে ওই যেটা অ্যালিগেশন যে কোনো উৎস পাওয়া যায় নাই, এটা আসলে এটা একটা ভেগ অ্যালিগেশন টাইপের হয়ে গেছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে দুর্নীতির 2টি মামলায় দণ্ড মওকুফ করেন। এরপর আদালত থেকে বিচারিকভাবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।
যাত্রাবাড়ী থানার জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আবারও 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন থানায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে 3 দিন এবং সোলাইমান সেলিম 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিরা জুলাই আগস্ট জুড়ে গণহত্যা চালিয়েছে, কোনোভাবে এর দায় এড়াতে পারেন না তারা। একই সাথে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউশন বিভাগ। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিক পদবি থাকায় এসব মামলার আসামি করা হয়েছে তাদের। এছাড়া দীপুমণি, জোনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাদেক খান, হাসানুল হক ইনু, রাশপদ খান একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আজকে 15 জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন। বিভিন্ন থানার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন মামলায় তাদেরকে আজকে উপস্থাপন করেন। বিভিন্ন থানার মামলা, হত্যা মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখানো হয়। যেহেতু এই সমস্ত মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নাই এবং মামলার এজাহারে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, রিমান্ড পেয়ারও অভিযোগ নাই, এই কারণে রিমান্ডের আবেদনের পরে সেখানে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। শনি আসবার পর আমরা জামিনের পিটিশন দিচ্ছি, সেটাও সংশ্লিষ্ট আদালতে শুনানির জন্য মাননীয় আদালত রেখেছেন। নিত্যপণ্যের বাজারে অনেকটাই স্বস্তি ফিরছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। পণ্যের আমদানি মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে বলে জানান তিনি। সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে এই মন্তব্য করেন তিনি। এ সময় 10 লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। আমরা যেটা বলছি যে উৎপাদন খরচ, উৎপাদনে যেটা পায় বা ইম্পোর্ট কস্ট আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সেটা বিরাট গ্যাপ যেন না থাকে, অযৌক্তিক। এখন কমছে ডেফিনেটলি, আপনারা দেখছেন না। রমজানকে সামনে রেখে বাজারে ডিম, দুধ, মাছ, মাংসের যেন কোনো ঘাটতি না থাকে এবং সরবরাহ বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আক্তার। মন্ত্রণালয়ের 100 দিনের কাজের অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলনে একথা জানান উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর বন্যায় গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষতি হলেও সরকারের নানা উদ্যোগের কারণে ক্ষতি পুষিয়ে নেওয়া গেছে বলেও জানান তিনি। বলেন, ক্ষতিগ্রস্তদের কৃষি ঋণ, খামারিদের ভর্তুকি দেওয়ার পাশাপাশি মধ্যস্থতাকারীদের বাদ দিয়ে সরাসরি খামারিদের কাছ থেকে ডিম সংগ্রহ করে গ্রাহকদের পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ইলিশ মাছ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা। যে আমাদের প্রতিবন্ধকতাগুলো আছে ওগুলো দূর করার চেষ্টা করছি, কারণ আমরা শুধু মুখে বললে তো হবে না যে আমদানি করব না। আমাদের কমিটমেন্ট হলো দেশের মানুষের খাদ্য যোগান এবং প্রাণীজ আমিষ যোগান এবং নিরাপদ খাদ্য যোগান এবং ন্যায্য মূল্যে, মানে অ্যাটলিস্ট তাদের সহনীয় একটা দামের মধ্যে দিতে পারে। অতীতে নির্বাচনে কোটি টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য, পক্ষপাত দুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা সহ নানা অনিয়ম ছিল, এমন অভিযোগ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, এই অনিয়ম বন্ধে জোর সুপারিশ করবে কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময়ের আয়োজন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। হামলা বন্ধ ও এলাকাভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করা সহ অনেকগুলো সুপারিশ তুলে ধরা হয় এই মতবিনিময় সভায়। নারী আসনের সাথে সংরক্ষিত আদিবাসী আসন করে দেওয়া যায় কিনা, তাহলে তাদের প্রতিনিধিত্বটা নিশ্চিত হয়ে যাচ্ছে। আমাদের দলিতদের যে প্রতিনিধিত্বের যে জায়গাটা, দলিত হরিজন তাদের যে প্রতিনিধিত্বের জায়গাটা, সেটা আমরা কোনোভাবে দেখতে পারি না। মারপিট করা হয়, ককটেল ফাটানো হয়, বোম ফাটানো হয়, এটার সাথে কিন্তু জাতীয় আদিবাসী বা আপনার আদিবাসী বা এরা কিন্তু এখানে নেই, দলিতরা কিন্তু এখানে নেই। এরা কারা আছে? পার্টির যারা আপনার মাসলম্যান তারাই কিন্তু আছে। সুতরাং এই প্রিজাইডিং অফিসার বা নিয়োগপ্রাপ্ত অফিসার কারা কোথা থেকে আসছে সেটা স্বচ্ছতার সাথে নির্বাচন কমিশনকে দেখা উচিত। কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বিগত দিনগুলোতে নির্বাচনে কোটি টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য, পক্ষপাত দুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা সহ নানা অনিয়ম ছিল। বহু ব্যক্তি অতীতে নির্বাচনী অপরাধ করেছে, চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কারণ কাউকে বিচারের আওতায় আনা হয়নি। তো এই ব্যাপারে আপনাদের মতামত চাই। নির্বাচনী যে অদৃশ্য ব্যয়, এটা হলো
সেই মনোনয়ন বাণিজ্য কোটি কোটি টাকা ব্যয় হয়। পক্ষপাতদুষ্ট ব্যক্তিদেরকে দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করানো হয়েছে, বাইরে থেকে আনা হয়েছে। আপনাদের মতামত আমরা এই সম্পর্কে জানতে চাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, এসব প্রস্তাব বাস্তবায়ন করবে সরকার, কমিশন কেবল সুপারিশ করবে। আমরা জাতীয়ভাবে পরিচিতদের পরিবর্তে আমরা যে তৃণমূলের নেতাদেরকে, প্রতিনিধিদেরকে আনার চেষ্টা করেছি, কারণ আমরা তৃণমূলের কণ্ঠ যেন শুনতে পাই, তৃণমূলের মতামত যেন আমরা পাই। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বছরের প্রথম দিন নতুন সব বই হাতে পাচ্ছে না শিক্ষার্থীরা। কিছু পেতে লেগে যেতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহ। এবার বইয়ের মানের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, তড়িঘড়ি করে মানহীন বই শিশুদের হাতে তুলে দিতে চায় না তারা। এদিকে এবার পরিমার্জনে বেশ কিছু পরিবর্তন আনছে পাঠ্য বই। আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তন আসে শিক্ষার্থীদের পাঠ্য বইয়েও। বিগত সরকারের নেয়া বিতর্কিত কারিকুলাম থেকে সরে আসার পাশাপাশি করা হয়েছে পরিমার্জনও। এরই মধ্যে পরিমার্জিত নতুন পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে যুক্ত হয়েছে জিয়াউর রহমানের নাম, যুক্ত হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শের-ই-বাংলা একে ফজলুল হক সহ পাঠ্য বই থেকে বাদ যাওয়া বিভিন্ন জনের ভূমিকা। একই সাথে যুক্ত হয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদ ও মুগ্ধের ভূমিকাও। এছাড়াও গণঅভ্যুত্থানের নানা বিষয় এবং শিক্ষার্থীদের গ্রাফিতিও স্থান পেয়েছে পাঠ্যপুস্তকে। শিক্ষা গবেষকরা বলছেন, এই পরিমার্জনের ফলে সঠিক ইতিহাস ও যুক্তিযুক্ত বিষয়বস্তু আসবে পাঠ্য বইয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান মুক্তিযুদ্ধে, সেটা অস্বীকার করবার বাংলাদেশের ইতিহাসে অন্তত সম্ভব নয়, কিন্তু তারা এটা করেছে। এখন সেইখানে আমি মনে করি যে সঠিক ইতিহাসটি যদি আসে, তাহলে সেটা আমি মনে করি জাতির জন্য ভালো এবং মঙ্গলজনক। তবে সেক্ষেত্রে সকলের অবদানকেই স্বীকার করাটা আমি যুক্তিযুক্ত মনে করি। আমি কোনোভাবেই এটা রাজনৈতিক অতিরঞ্জন হিসেবে দেখতে চাই না, তাহলে শিক্ষা ব্যবস্থার আবারও ক্ষতি হবে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আবারও ক্ষতি ডেকে আনবে। কিছু ব্যক্তিকে অতি মানব করে তোলা কিংবা সরকারের উন্নয়ন প্রোপাগান্ডাকে এমনভাবে হাইলাইট করা যেখানে টেক্সট আর নাই, এটা প্রোপাগান্ডাতে পরিণত হয়েছে। এই জায়গাগুলো ধরুন যে শনাক্ত করা এবং সেগুলো যথাসম্ভব ইরেজ করা। বিগত বছরগুলোতে জানুয়ারির প্রথম দিনেই পালন করা বই উৎসব থেকে সরে এসেছে বর্তমান সরকার। তবুও বছরের শুরুর দিনই বই দিতে চান তারা, যদিও কিছু কিছু বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে লাগতে পারে আরও কয়েকদিন। ডিসেম্বরের ২০ তারিখের মধ্যে মনে করেন যে ৭০ ভাগ বই চলে যাবে, ডিসেম্বরের ২৫ তারিখের মধ্যে বাকি ২০ ভাগ বই যাবে, এবং জানুয়ারির প্রথম সপ্তাহ লাগতে পারে হয়তো বাকি ১০ ভাগ বইয়ের জন্য। কন্টেন্টের জন্য আমরা বেশি সময় পাই নাই, ২ মাসের মধ্যে আমরা যতটুকু করার পরিমার্জন করেছি। এনসিটিবি বলছে, বছরের শুরুতেই বই দিতে গিয়ে মানে ছাড় দিতে চান না তারা। শিক্ষাবর্ষের শুরুতে বই দিব, এটাও আমাদের প্রায়োরিটি, তবে এটা সেকেন্ড প্রায়োরিটি এই কারণে যে গুণগত মান ছাড়া, সারা বছর ধরে গুণগত মান ছাড়া বই যদি আমি দেই, ১ তারিখে বইয়ের উৎসব করার থেকেও সরকার সরে এসেছে এই কারণে যে আমার গুণগত মান নিশ্চিত করে বই দিতে হবে। সকল পরিমার্জন শেষে এরই মধ্যে পুরো দমে চলছে নতুন বই ছাপার কাজ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। হেমন্তের সকালে অপরূপ রূপ খেলা করে পাহাড়ে। কুয়াশার পর্দা ভেদ করে ভেসে বেড়ায় মেঘের ভেলা। ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙের ঝিলিক দিলেই শুরু হয় জীবনযুদ্ধ। এর মাঝেও প্রকৃতির রূপ উপভোগ আর রসনাবিলাসেই পূর্ণতা মেলে মানব সত্তার। শীতের পরশ লাগছে গায়ে, উষ্ণতা বিলীন হয়েছে চুপিসারে, মেঘের ওরাওরি পাহাড়ে পাহাড়ে। কুয়াশার চাদর ভেদ করে আলগোছে মুখ তুলে রবির কিরণ জানান দিচ্ছে উপস্থিতি। ততক্ষণে মন ভিজেছে মিহি কুয়াশায়। সেই মায়া জড়ানো সকালে রাখালের ছোটাছুটি গরু ছাগলের পাল নিয়ে, আড়মোড়া ভেঙে শিশির ভেজা কাক ভরে ফসলের মাঠে কিষানের চাঞ্চল্যের আরম্ভ তখন থেকেই। হিমমাখা সকালে প্রাণ ভরে দেওয়া আবহাওয়া আর পাহাড়ি জনপদে শরীরচর্চার দৃশ্যও চোখে পড়ার মতো। মেঘ এবং কুয়াশার হাতছানি, সকালবেলা মর্নিং ওয়াক করতে বের হই। এই শীতের সকালে মর্নিং ওয়াক করলে সারাটা দিন খুব সতেজ যাই। কুয়াশাচ্ছন্ন সকালে বলে হাঁটার মজাই আলাদা, তাই আমরা প্রতিদিন সকালে হাঁটতে বের হই। এত সব আয়োজনের সাথে পাহাড়ি পিঠায় জমে ওঠে রসনাবিলাস। কুয়াশা ঘেরা সকাল দিয়ে শুরু,
দিনমান সমস্ত আয়োজনের পর বিকেল নেমে আসে ক্লান্ত অবসন্ন অবয়বে। তখন সবকিছু বড়ই নিস্তরঙ্গ। সন্ধ্যার পর অন্ধকার গ্রাস করার আগেই পথিক পৌঁছে যেতে চায় গন্তব্যে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। 14 মাস পর শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে গেল ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লাহ। স্থানীয় সময় ভোর 4টা থেকে প্রাথমিকভাবে 60 দিনের জন্য অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে দুপক্ষ। মার্কিন মধ্যস্থতার যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকি করবে ফ্রান্স সহ 5টি দেশ। পরে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতেই পৌঁছাবে বলে জানায় যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধের জেরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সাথে জড়িয়ে পড়া 14 মাসের যুদ্ধবন্ধে সম্মত হয়েছে দুই পক্ষ। চুক্তি অনুযায়ী 60 দিনের মধ্যে লেবানন থেকে সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। একই সঙ্গে লেবাননের সেনাবাহিনীর সীমান্ত অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, যাতে হেজবুল্লাহ তাদের দল পুনর্গঠন করতে না পারে। তবে যুদ্ধবিরতির কোনো শর্ত না মানলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সন্ত্রাসী গোষ্ঠীটিকে নির্মূল করতে পেরেছি আমরা। তাদের বড় বড় নেতাদের হত্যার বাস্তবায়নের মাধ্যমে আমরা জয় পেয়েছি। তাদের ভূগর্ভস্থ অস্ত্রাগারও আমাদের বাহিনী ধ্বংস করেছে। আর হেজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপর প্রান্তে চলে যাবে। সেই সাথে সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ ও নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারবে না বলে উল্লেখ রয়েছে শর্তে। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি গোষ্ঠীটি। আইডিএফ ও হেজবুল্লাহ যোদ্ধাদের সংঘাত অবসানকে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা। আর মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি বাস্তবায়নে তদারকি করবে যুক্তরাজ্য, ফ্রান্স সহ 5 দেশ। দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। আমি সত্যিই খুশি। সাময়িক যুদ্ধবিরতি স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে। যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত দুই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। বাস্তুচ্যুতরা নিরাপদে ঘরে ফিরতে পারবেন। তবে এই যুদ্ধবিরতির মাধ্যমে গাজার কথা ভোলা চলবে না। ফ্রান্স গাজা যুদ্ধবিরতি কার্যকরেও কাজ চালিয়ে যাবে। এদিকে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগেও ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা করেছে ইসরায়েলি সেনা ও হেজবুল্লাহ যোদ্ধারা। বৈরুতের দক্ষিণাঞ্চলে 20টি ভবন খালির নির্দেশের মাত্র 2 মিনিটের মাথায় সেখানে বিমান হামলা চালায় আইডিএফ। তেল আবিবে পাল্টা রকেট ও ড্রোন ছুড়ে হেজবুল্লাহ। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে 3 দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেছে পিটিআই। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক ধরপাকড় এবং আটকের কারণে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় দলটি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচিতে গেল 3 দিন ধরে উত্তাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে নগরী। উত্তপ্ত এ পরিস্থিতির মধ্যেই নিজেদের সংগঠিত করতে আপাতত রাজপথ থেকে পিছু হটার ঘোষণা দিল পিটিআই। আনুষ্ঠানিক এক বিবৃতিতে দলটি জানায়, নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে তার জেরেই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে শিগগিরই নতুন কর্মসূচি দেয়া হবে বলেও জানায় দলটি। সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের 26তম সংশোধনী বাতিলের দাবিতে গত রবিবার থেকে ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। পথে পথে পুলিশি বাধা আর সংঘর্ষের পরও রাজপথ থেকে সরেননি নেতাকর্মীরা। স্বামীকে মুক্ত না করে ফিরবেন না বলে বিক্ষোভে অংশ নেন ইমরানের স্ত্রী বুশরা বিবিও। এদিকে মঙ্গলবার বিক্ষোভে সংঘর্ষে আধা সামরিক বাহিনীর সদস্য ও পুলিশ সহ বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে পিটিআই কর্মীরাই সহিংসতা চালায় দাবি করে নিন্দা জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মঙ্গলবার গভীর রাতে ব্যাপক ধরপাকড় চালিয়ে পিটিআইয়ের 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত কয়েকদিনে 5000-এরও বেশি পিটিআই কর্মীকে আটক করা হয়েছে। এসব ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে বিক্ষোভ কর্মসূচি সাময়িক প্রত্যাহার করে নিল ইমরান খানের দল। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 253 রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড। সর্বশেষ খবরে সফরকারীদের সংগ্রহ 3 উইকেটে 5 রান। মিরপুরে ম্যাচটি কভার করছেন সহকর্মী শাহান পাপন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, 253 রানের এই যে স্কোর কতটা ডিফেন্ড করতে পারবে জ্যোতিরা, কি মনে হচ্ছে?
ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্তে কিন্তু 50 ছাড়িয়ে গেছে আয়ারল্যান্ডের রান এবং তাদের যে উইকেটটা পড়েছিল অর্থাৎ মারুফা শুরুতে 2টো উইকেট নিয়েছিলেন, সেই অবস্থাতে কিন্তু আছে। ক্যালকুলেটিভ ক্রিকেট খেলার চেষ্টা করছে আয়ারল্যান্ডও, বাংলাদেশ যেমনটা করেছে। বাংলাদেশ তাদের ইনিংসে যখন দেখা গেছে যে উইকেটে যথেষ্ট ময়েশ্চার, তখন কিন্তু বাংলাদেশের 2 ওপেনার একেবারেই ধরে খেলার চেষ্টা করেছে এবং আপনি জানেন যে 16 ওভার 3 বলে দলীয় 50 রানে এসেছিল এবং ফারজানা হক পিঙ্কি ওপেনার, তিনি কিন্তু 50 রান করতে বলের সুযোগ নিয়েছিলেন 98টা। সুতরাং বোঝাই যাচ্ছে যে মিরপুরে সকালের সেশনটা কতটা দূর হচ্ছিল ব্যাটিং করা। ব্যাট খুব আস্তে চালাতে হয়েছে, কেননা বল খুব ধীর গতিতে ব্যাটে আসছিল। এখন আয়ারল্যান্ড সেই চেষ্টাটাই করে যাচ্ছে, অর্থাৎ তারাও কিন্তু বিগ শটে না গিয়ে সিঙ্গেলস নেওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশের বোলারও চেষ্টা করছে। মারুফার কথা বলছিলাম, শুরুতেই তিনি যে সুইং এবং বাউন্সটা পেয়েছেন সেখান থেকে কিন্তু ফায়দা লুটে নিয়েছেন। বাংলাদেশ যেটা প্রয়োজন সেটা এখন মনে হচ্ছে সেটা যেটা হলো যে আরও একজন পেসারের অভাব কিন্তু হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ। যদি আরও একজন পেসার থাকতো তাহলে সিনারিটা অন্যরকম হতে পারতো। তবে এখনও পর্যন্ত কিন্তু সময় আছে বাংলাদেশ হাতে। 6 জন স্পিনার নিয়ে তারা খেলছে। এখন দেখার বিষয় আয়ারল্যান্ডকে কোথায় গিয়ে থামায় বাংলাদেশের মেয়েরা। দিশা। পাপন, ধন্যবাদ আপনাকে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।